কি বলবো বন্ধুরা, অস্ট্রেলিয়ান ছেলেরা যে এত কৌশল জানে তা আমার জানা ছিল না। আমার স্বামীর একজন বন্ধু ছিল অস্ট্রেলিয়ান। সে ছিল একজন অস্ট্রেলিয়া নাগরিক, আর আমি ছিলাম বাংলাদেশি একজন মেয়ে। আমার স্বামীর সেই অস্ট্রেলিয়ান বন্ধু আস্তে আস্তে আমার সাথে প্রেমের অভিনয় করতে শুরু করে। আমিও তার সাথে প্রেমের অভিনয় শুরু করি। তারপর বন্ধুরা, আস্তে আমি তার মায়ে পড়ে যাই। এইভাবে তার সাথে আমার ভালোই সম্পর্ক হয়ে যায়। একদিন সে কৌশলে আমাকে তার বাসায় নিয়ে গিয়ে তারপর সে আমার সাথে যা করল তা শুনলে বন্ধুরা, গল্পটি অনেক অনেক ইন্টারেস্টিং। আশা করি তোমরা পুরো গল্পটি শুনলে অনেক মজা পাবে। তবে বন্ধুরা, তোমাদের নিকট আমার ছোট্ট একটি অনুরোধ, তোমরা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাকে সাপোর্ট করবা। তাহলে চলো বন্ধুরা, গল্পটি শুরু করি। হ্যালো বন্ধুরা, আমি উর্মিলা আক্তার উর্মি। আমি বাংলাদেশি একজন মেয়ে। আমার স্বামীর নাম জহিরুল ইসলাম। আমার স্বামীর একজন ইলেকট্রিক মিস্ত্রি ছিলেন। আমার স্বামীর একজন অস্ট্রেলিয়ান বন্ধু ছিলেন। আমার স্বামী একদিন তার বন্ধুকে আমাদের বাসায় নিয়ে আসলো। আমার স্বামীর বন্ধুর বয়স আনুমানিক আমার স্বামীরই সমান হবে, বা 2-1 বছর কমও হতে পারে। ফর্সা রং, খুব মিষ্টি চেহারা, লম্বায় 5 ফুট 7 ইঞ্চি হবে, কোক ডানো চুল, সব মিলিয়ে এত সুন্দর যুবক যে কোনো নারী তাকে দেখলেই তার প্রেমে পড়ে যাবে। বন্ধুরা, আমার অবস্থা ঠিক সেই রকমই হয়েছিল, কিন্তু কখনো প্রকাশ করতে পারছিলাম না। বন্ধুরা, সেই ছেলেছি এসেই আমাকে পায়ে ধরে কদম বুচি করে দোয়া নিল। তার ব্যবহারে আমি যথেষ্ট খুশি হলাম। তারপর আমি তার পরিচয় জানতে চাইলাম। আমার স্বামী আমাকে তাকে দেখিয়ে বলল, এ আমার ধর্মের ভাই। বিগত কয়েক মাস আগে আমাকে ধর্মের ভাই ডেকেছে। তার নাম জনাতন স্মিথ। বাড়িতে আনবো করে এতদিন আনতে পারিনি, আজ নিয়ে আসলাম। আজ থেকে ও তোমার দেবর, আমার ছোট ভাই, আপন দেবর হিসাবে জানবে। জনাতন স্মিথ বলল, না না না, আমি দেবর হব কেন? আমিও আপনার ভাই, এবং ভাই যাকে যেভাবে ভাই বলে ডাকি, আপনাকেও ঠিক সেভাবে আপু বলে ডাকব। তার কথায় আমার স্বামী বাদ সাধল। বলল, নানা, তা কি করে হয়? আমার স্ত্রীকে আপু ডাকলে আমি তো তোমার দুলা ভাই হয়ে যাব। আমার স্বামী একটা বলার সাথে সাথেই আমরা তিনজনেই সমস্বরে হেসে উঠলাম। জনাতন স্মিথ আমাকে লক্ষ্য করে বলল, আপনি যেটা ডাকতে বলেন আমি সেটাই ডাকব। আমি খিলখিল হেসে উঠে বললাম, আমাকে ভাবি বলেই ডাকবে। সে প্রথম পরিচয়ের দিন হতে আমাকে ভাবি বলে ডাকতে শুরু করল, আর আমি ও দেবর হিসাবে তাকে দেখতে লাগলাম। রাতে তিনজনেই গল্প করে কাটালাম। জনাতন স্মিথ কিভাবে আমার স্বামীকে ভাই ডাকল সেই গল্প, আর তার জীবন কাহিনী শুনতে শুনতে রাত 3টা বেজে গেল। জনাতন স্মিথর মা বাবা বাংলাদেশি, বাট তারা অস্ট্রেলিয়ান নাগরিক। জনাতন স্মিথর জন্মটাই অস্ট্রেলিয়াতে। বাংলাদেশে তার হাজারো আত্মীয় স্বজন থাকলেও জনাতন স্মিথ কাউকে চেনে না। জনাতন স্মিথ যখন বয়স 20, তখন একবার চিটাগাং এ এসেছিল। তাই জনাতন স্মিথ শুধু চিটাগাঙ্গের বাড়িখানা অল্প অল্প চিনে। জনাতন স্মিথের জন্মের বহু বছর আগে জনাতন স্মিথের বাবা মা অস্ট্রেলিয়ার নাগরিকত্ব পান। জনাতন স্মিথের বাবা ছিলেন বাংলাদেশি, আর মা ছিলেন শ্রীলঙ্কান। হঠাৎ একটা দুর্ঘটনায় জনাতন স্মিথের বাবা মা উভয়ই মারা যান। তাতে জনাতন স্মিথ অনেক ভেঙে পড়েন। কিন্তু ভেঙে পড়ার পরেও জনাতন স্মিথ ভাবলেন, বাংলাদেশে আমার বাবার পৈতৃক অনেক সম্পত্তি আছে, যা আমাকে বাবা বলেছিল, এবং তার কাগজপত্রেও বাবা আমাকে দিয়েছিল। বন্ধুরা, যার ফলে আমার স্বামীর বন্ধু অস্ট্রেলিয়ান নাগরিক জনাতন স্মিথ বাংলাদেশে আগমন এবং বাংলাদেশে আসার পর থেকে আমার স্বামীর সাথে বেশ ভালো বন্ধুত্ব গড়ে উঠেছে, এবং তার বাবার রেখে যাওয়া জায়গায় অনেকগুলা বহুতল বিশিষ্ট বিল্ডিং তৈরি করেছেন, যাতে তিনি অফিস এবং বাসা বাড়ি হিসেবে ভাড়া দেওয়ার জন্য ব্যবহৃত করতে পারেন। আমার স্বামী জহিরুল ইসলাম, সে বিল্ডিংগুলির ইলেকট্রিকের কাজ কন্ট্রাক্ট নেয়ার সুবাদে তার সাথে পরিচয়, এবং মনের এক আকর্ষণে ধর্মের ভাই ডাকা।
এমন একজন কোটিপতি ছেলে, তাছাড়া অল্প বয়স্ক অবিবাহিত যুবক, একজন ইলেকট্রিকের কন্ট্রাক্টরকে মামুলি কারণে ধর্মের ভাই ডেকেছে। ভাবতেই আমার আশ্চর্য লাগল। যাক, এটা তার মনের আবেগ, আমার সেটা ভাবার দরকার নেই। তারপর জোনাথন স্মিথ 2 দিন আমাদের বাসায় থেকে চলে গেল। যাওয়ার সময় আমাকে দামি একটা শাড়ি, ছেলেকে শার্ট প্যান্ট এবং আমার স্বামীকে স্যুট গিফট করে গেল। তারপর হতে জোনাথন স্মিথ প্রতি সপ্তাহে আমাদের বাসায় আসত। আসার সময় কোনোদিনও খালি আসত না, 1000 টাকার ফলফলাদি নিয়ে আসত এবং এক রাত থেকে পরদিন সকালে চলে যেত। একদিন সকালে নাস্তার টেবিলে জোনাথন স্মিথ আমার স্বামীকে বলল, ভাই, যা আপনাকে যেহেতু ভাই বলে ডেকেছি, সে অধিকার নিয়ে বলছি, আপনি এখান থেকে প্রতিদিন বাসে যাতায়াত করে আমার কাজগুলো করেন। তা না করে পরিবার নিয়ে আমার একটা ফ্ল্যাটে উঠে যান। আমার তো অনেকগুলো ফ্ল্যাট খালি পড়ে আছে, ছেলেটাও সেখানে লেখাপড়া করার সুযোগ পাবে, আপনার কষ্টও কম হবে। আমিও ভাবি এবং ছেলেকে দেখার জন্য প্রতি সপ্তাহে এত কষ্ট করে এখানে আসতে হবে না। আমার স্বামী তার প্রস্তাবে একটু আমতা আমতা করে রাজি হয়ে গেল। পরের সপ্তাহে আমরা তার একটা ফ্ল্যাটে উঠে গেলাম। ফ্ল্যাটে 2টি বেডরুম, একটি কিচেন, একটি স্টোর রুম, একটি গেস্ট রুম, সব মিলিয়ে একটা হাইফাই ফ্ল্যাট। 4 তলার একটা বিল্ডিং, এর প্রতি তলাতে 4টি করে ফ্ল্যাট আছে। আমাদের ফ্ল্যাটটা 5ম তলায়। 5ম তলায় আর কোনো ফ্ল্যাট নেই। 5ম তলার এক পাশে শুধু আমাদের ফ্ল্যাটটা করে বাকিটা খালি পড়ে আছে। আমার কাছে এটা আরও বেশি মনোরম মনে হলো, কারণ বাসার সামনে যেন এক বিরাট মনোরম পরিবেশ। জোনাথন স্মিথ আমাদের প্রতি অনেক আন্তরিক। দিনের বেলায় আমার ছেলেটাকে এখানে সেখানে নিয়ে স্মিথ ঘুরতে যায় এবং রাতের বেলায় বাসার সামনে খোলা জায়গায় আমি স্মিথ এবং আমার স্বামী প্রায় খোশগল্পে মেতে উঠি। মাঝে মাঝে আমাদের গল্পে কখনো আমার স্বামী থাকে, কখনো বা থাকে না। আমাদের গল্পের বিষয়টা এক এক দিন এক এক রকম হয়ে থাকে। কখনো শুধু কাজের বিষয়, কতটুকু শেষ হয়েছে বা কখন শেষ হবে ইত্যাদি। একদিন আমি আর জোনাথন স্মিথ গল্প করছিলাম। সেদিন আমার স্বামী, আমার বাচ্চা, কেউ আমার সাথে ছিল না। আমি আর জোনাথন স্মিথ একসাথে মিলে গল্প করছিলাম। খুব ভালোই কাটছিল আমাদের সময়টুকু। বাট হঠাৎ আমি জোনাথন স্মিথের দিকে তাকালেই আমি কিছুটা অন্যমনস্ক হয়ে যাই, কারণ জোনাথন স্মিথের তাকানোর বিশ্বাসটা আমার কাছে ভিন্ন রকম লেগেছিল। জোনাথন স্মিথ তখন আমার দিকে এক অন্যরকম দৃষ্টিভঙ্গি নিয়ে তাকাচ্ছিল, আর তার চোখ দিয়ে পানি পড়ছিল। তখন আমি তাকে বললাম, স্মিথ, কি হয়েছে তোমার? তুমি আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? আর তুমি কাঁদছো কেন? তোমার চোখে পানি কেন? তখন জোনাথন স্মিথ আমাকে বলল, ভাবি, দেখো, এই পৃথিবীতে আমার আপন বলতে কেউ নেই। কেন জানি আমার মনে হয় তুমি আমার একমাত্র আপন। তুমি আমার মনের সকল কষ্ট, অনুভূতি সবকিছু বোঝো। ভাবি, আমার তো টাকা পয়সা, অর্থ সম্পদ কোনো কিছুর অভাব নেই, কিন্তু বাবা মা বেঁচে থাকতে থাকতে আমি কোনো ভালো একটা মেয়ে বিয়েও করতে পারি নাই। আমি ছিলাম আমার বাবা মায়ের একমাত্র সন্তান। আমার বাবা মা মারা যাওয়ার ফলে আমি খুব একা হয়ে গেলাম ভাবি। বাবা মা থাকতে থাকতে ভাবি বিয়েটাও করতে পারি নাই। খুব একা একা আমার সময় কাটে। আমার খুব বোরিং লাগে। ভাবি, আমার জন্য ভালো একটা ভালো মেয়ে দেখেন। ছেলে হয়ে যেহেতু জন্ম নিয়েছি, বিয়ে তো আমাকে করতেই হবে। তবে আর দেরি কিসের? তারপর বন্ধুরা আমি জোনাথন মেয়েকে বললাম, ঠিক আছে ভাই, আমি তোমার জন্য মেয়ে দেখতেছি, চলো এখন আমরা গল্প করি। তারপর আমি জোনাথন মেয়েকে বললাম, আচ্ছা ভাই, তোমার তো বয়স কম হয় নাই, বয়স প্রায় 20 বছরের উপরে হয়ে গেছে। তুমি কি এই 20 বছরের মাথায় কখনো কি কোনো মেয়ের সাথে প্রেম করনি, সম্পর্ক করনি? তখন জোনাথন স্মিথ আমাকে বলল, ভাবি, আপনার সাথে আমি মিথ্যা কথা বলবো না। আপনি তো অস্ট্রেলিয়ার কালচার সম্পর্কে মোটামুটি ধারণা আছে, কারণ এর আগেও আমি আপনাকে বলেছি, অস্ট্রেলিয়ায় বিয়ে ছাড়াও বিভিন্ন উৎস আছে একেবারে আইনগতভাবে। আপনি যা মন চায়
খুব অল্প সময়ের জন্য হলেও টাকার বিনিময়ে সবকিছু করতে পারবেন। এতে কারো কোনো বাধা নিষেধ নাই। আমি বললাম, ভাই এটা কিভাবে সম্ভব? তখন তিনি বললেন, এটা ওই দেশের কালচার, ওটা নিয়ে ভাবি চিন্তা করার কিছু নেই। তবে ভাবি, আমি অস্ট্রেলিয়ার সমস্ত রকম খাঁচার ভুলে গিয়ে বাংলাদেশের জন্য ভালো পরহেজগার নামাজি মেয়েকে বিয়ে করতে চাই। আমি বললাম, আচ্ছা ঠিক আছে ভাই, যা আমি দেখমুনে। এভাবে বন্ধুরা তার সাথে আমার গল্প করতে করতে অনেকক্ষণ সময় কেটে গেল। কিন্তু আমি মাঝে মধ্যেই জোনাথন স্মিথর দিকে লক্ষ্য করলে আমি এরকম একটা দৃষ্টি তার কাছ থেকে পেতাম, যা উপলব্ধি করলেই আমার মনের ভেতরে অন্য কিছু ঘুরপাক খেত। আসলে বন্ধুরা, জোনাথন স্মিথ অত্যন্ত সুন্দর, ভালো মনের একটা মানুষ ছিল। আর এদিকে আমার অবস্থাও খারাপ ছিল না। আমিও যথেষ্ট সুন্দরী ছিলাম। যদি আমার একটা ছেলে আছে, আমাকে দেখলে মনেই হতো না যে আমার বিয়ে হয়েছে। আমিও মোটামুটি আকর্ষণীয় চেহারার অধিকারী ছিলাম। আর আকর্ষণীয় চেহারার অধিকারী থাকার কারণে মনে মনে আমার দিকে জোনাথন স্মিথ মাঝে মধ্যে কিছুটা অন্যরকম দৃষ্টিতে থাকত, যা আমি তার তাকানো দেখে খুব সহজেই বুঝতে পারতাম। কিন্তু সে আমাকে কখনো বলতে পারত না। একদিন বন্ধুরা জোনাথন স্মিথ আমাকে বলল, ভাবি, আপনি অনেক সুন্দর, অনেক স্মার্ট, আপনার চেহারাটা না অনেক মায়াবী। আপনাকে যতই দেখি ভাবি, ততই আমার মনের ভেতরে মায়ের জন্ম হয়। ভাবি, আজকে আমার খুব একটা ভালো লাগছে না, চলেন কোথাও থেকে ঘুরে আসি। আমি তখন জোনাথন স্মিথের প্রস্তাবটা না খোঁজ করতে পারলাম না। আর তাছাড়াও আমার স্বামীও প্রচণ্ড বিশ্বাস করত তাকে, যে কারণেই আমি তার সাথে ঘুরতে চলে গেলাম। কারণ আমি জানি, তার সাথে যদি আমি কোথাও ঘুরতে যাই, তাহলে আমার স্বামী কখনো আমাকে মাইন্ড করবে না। আর বন্ধুরা, এদিকে আমার ছেলে তখন স্কুলে চলে গিয়েছিল। বন্ধুরা জোনাথন স্মিথ আমাকে ঘুরতে নিয়ে যাবে বলে বের হলো। কিন্তু প্রকৃতপক্ষে জোনাথন স্মিথ আমাকে নিয়ে গেল একটা জুয়েলারি শপিং মলে। সেখানে গিয়ে আমাকে বলল, ভাবি, আপনাকে তো এখন পর্যন্ত আমি ভালো কোনো কিছু দিতে পারি নাই। আজকে আমার খুব মন চাইছে আপনাকে একটা ডায়মন্ড রিং উপহার দেব। এখন আপনি এখান থেকে যে কোনো একটা ডায়মন্ড রিং পছন্দ করেন। আপনি যদি আমার উপহারটা গ্রহণ করেন, তাহলে আমি অনেক খুশি হব। বন্ধুরা, সেদিন জোনাথন স্মিথের এরকম আকর্ষণীয় উপহারটা নিতে আমি না করতে পারলাম না। তার উপহারটা গ্রহণ করার পর থেকেই তার সাথে আমার আন্তরিকতা আরও বেড়ে যায়। আস্তে আস্তে সে আমার প্রতি এবং আমিও তার প্রতি আরও সহানুভূতি হতে থাকি। এইভাবে চলতে লাগলো আমাদের দিন। একদিন বাসায় কেউ ছিল না। তখন জোনাথন স্মিথ আমার কাছে আসলো। এসে বলল, ভাবি কি করো? আমি বললাম, এই তো ভাই বসে আছি। তখন জোনাথন স্মিথ বলল, ভাবি চলো একটু গল্প করি। তারপর জোনাথন স্মিথ আমাকে আচমকা বলে উঠল, ভাবি আপনি অনেক সুন্দর। অনেক দিন ধরে আপনাকে একটা কথা বলবো বলবো বলে ভাবছি, বাট বলতে পারিনি ভাবি। ভাবি, অস্ট্রেলিয়া থাকতে তো আমি টাকার বিনিময়ে সব কিছু পাইছি, বাট এখানে তো পাই নাই। ভাবি, আপনি কি আমাকে একটু সময় দিবেন? বন্ধুরা, আমি তো তার কথা শুনে অবাক হয়ে গেলাম। তারপর সে আমাকে বলল, ভাবি প্লিজ, অনেক দিন ধরে আপনার কাছ থেকে একটু সময় নিব বলে ভাবছি। আমার মাথায় অনেক ব্যথা পাচ্ছি। প্লিজ ভাবি, আপনি যদি আমাকে একটু। ভাবি, আপনি আমার কাছে যা চাইবেন আমি তাই দিব। আপনি শুধু একটু বুঝতে পারছেন ভাবি আমি কি চাচ্ছি? ছেলেটি এত সুন্দর, এত স্মার্ট, আর তাছাড়া আমার কাছে এভাবে নিবেদন করছে। আমি তখন তার কথা না করতে পারলাম না। এইভাবেই বন্ধুরা তার সাথে হয়ে গেল আমার একটি অন্যরকম ঘটনা। বন্ধুরা, ঘটনাটা ছিল আমার জীবনের একটা স্মরণীয় ঘটনা, যদিও সেটা করা আমার উচিত হয়নি। কিন্তু বন্ধুরা, পরিবেশ আর পরিস্থিতি মানুষকে মাঝে মাঝে এমন জায়গায় নিয়ে যায়, তা মানুষে কখনো কল্পনাও করতে পারে না। আমার ক্ষেত্রেও বন্ধুরা তাই হয়েছিল। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, তাহলে একটি লাইক দাও। প্রতিদিন আমি তোমাদেরকে একটা করে নতুন গল্প উপহার দিব।
তোমরা যদি এই রকম ধরনের ইন্টারেস্টিং গল্প পেতে চাও তাহলে দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।